হ্যালো, সবাই কেমন আছেন? আমি অত্যন্ত দুঃখিত যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন পাইথন কোর্সটির জন্য আসলে সবাই অনেক অধীর আগ্রহে ওয়েট করতেছেন। কিন্তু বছরের এই শেষ সময়টা ব্যস্ততার কারণে আসলে আমি সময় করতে পারিনি, যার কারণে এই কোর্সটা শুরু করা হয়নি। সো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি কেন কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখব? আপনি যদি বড়, বড় বিগ টেক কোম্পানি যেমন Google, Facebook এর মতো কোম্পানিতে জব করার জন্য স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে ১ম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে ভালোভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করা, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে বিভিন্ন ডাটা স্ট্রাকচার যেমন অ্যারে, লিস্ট, লিঙ্ক লিস্ট এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা জানতে হবে। সাথে, সাথে বিভিন্ন অ্যালগরিদম যেগুলো আছে সেগুলো কারণ Facebook এবং Google এর মতো কোম্পানিতে চাকরি পেতে গেলে ১ম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো প্রোগ্রামিং জানতে হবে। সো প্রোগ্রামিং জানার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। সো এই ৩ টা বিষয়ই আমি এই কোর্সে কভার করার চেষ্টা করব। কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে পাইথনে কোড লিখতে হয়, প্রোগ্রামিং করতে হয়। তারপরে কিভাবে ডাটা স্ট্রাকচার, বিভিন্ন ডাটা স্ট্রাকচার যেমন অ্যারে, লিস্ট, লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রি এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং সর্বোপরি অ্যালগরিদম। কারণ হচ্ছে আপনি যখন কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করতে যাবেন, আপনার অবশ্যই কোনো না কোনো অ্যালগরিদমের মাধ্যমে আপনাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। সো আমরা বেসিক যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো এই কোর্সে কভার করার চেষ্টা করব। সো প্রোগ্রামিং এর ১ম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের কথা যখন আসে তখন আমি কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করব? আমি পার্সোনালি পাইথন প্রিফার করি। কারণ হচ্ছে পাইথন অনেক ইজি এবং আমি যেহেতু মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ডের, সো আপনি দেখতে পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং এর বড়, বড় লাইব্রেরিগুলো সবগুলোই পাইথনে ডেভেলপ করা। তার মানে হচ্ছে আপনি যদি পাইথন শিখতে পারেন তাহলে আপনি বাই ডিফল্ট আপনি ডেটা সায়েন্সের এক্সপার্ট হয়ে যাবেন। মেশিন লার্নিং এ বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এ নিজের ক্যারিয়ার করতে চান তাহলে পাইথন আপনার জন্য বেস্ট অপশন। এর বাইরে হচ্ছে পাইথন ইজি টু লার্ন, তার মানে হচ্ছে পাইথন অনেক সহজ শেখার জন্য। আপনারা যদি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্টিস্ট হতে চান তাহলে পাইথন আপনাকে অবশ্যই শিখতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন নেক্সট 10 ইয়ার্স বা আগামী 10 বছরে কোন ইন্ডাস্ট্রিতে আমার জব পাওয়ার চান্সটা অনেক বেশি, আমি চোখ বন্ধ করে বলতে পারবো সেটা হচ্ছে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স। সো এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাইথন জানতে হবে। প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে হবে। কারণ আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানার চেয়ে আমি যদি কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরে এক্সপার্ট হই সেটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আপনি ওই ল্যাঙ্গুয়েজটা এত সুন্দরভাবে শিখবেন, এ টু জেড আপনি শিখবেন যেন ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি সমস্ত ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনি যেন সমস্ত অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারেন। আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ যতটা সহজ, পাইথন ঠিক ওইভাবেই ডিজাইন করা। পাইথনের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এর কমিউনিটি। আপনি যখন কোনো ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম সলভ করতে যাবেন, আপনি অবশ্যই চান যে এই ল্যাঙ্গুয়েজের কমিউনিটিটা অনেক বড় হোক, যেন আপনি সহজেই ইন্টারনেট থেকে হেল্প পেতে পারেন এবং হেল্প নিয়ে আপনি যেন আপনার প্রবলেম সমাধান করতে পারেন। সো পাইথনের কমিউনিটি হচ্ছে অনেক বড়। পাইথনের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন C++, জাভাতে আপনি হয়তো 10 লাইনের কোড পাইথনে হয়তো 1 লাইনে লিখে আপনি সেই কাজটা সম্পন্ন করতে পারবেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে কোর জিনিস সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। সো এই কোর্সের মাধ্যমে বিভিন্ন ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে হয় এবং কিভাবে অ্যালগরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে হয়। আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে সেগুলোকে শেখা, পাশাপাশি আমরা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে যেয়ে আমরা পাইথন শিখব। প্রথমেই আমরা জানবো যে পাইথনের কিভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয় এবং পাইথনের বিভিন্ন সিনট্যাক্স, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে টাইপ কাস্টিং করতে হয়, কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হয় এবং ফর লুপ ইউজ করতে হয়, এই সবগুলোই আমরা শিখবো। একটা ল্যাঙ্গুয়েজের অনেক বিষয় থাকে, সো আমরা এই কোর্সে সব বিষয় আমরা কভার করব না। যেগুলো বিষয় জবের ইন্টারভিউর জন্য লাগে এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এ লাগে সেই বিষয়গুলো নিয়েই শুধু আমরা আলোচনা করব। শুরু করা যাক পাইথন 101। তো যারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেন যেমন জাভা, তারপর হচ্ছে C++, তারা হয়তো অলরেডি জানেন, জন্য এই কোর্সটা হয়তো অনেক ইজি হবে। কিন্তু যারা জানেন না, যারা একদম নতুন, তাদের জন্য সহজ হবে, কারণ আমি এমনভাবে কোর্সটা ডিজাইন করেছি বা আমি এমনভাবে ডিসকাস করব যেন সবাই বুঝতে পারেন একদম শুরু থেকে শুরু। যেমন আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি, যেমন আমি বাংলায় কথা বলতে পারি, আমি যদি ইংলিশ শিখতে চাই,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আমাকে একদম ABCD থেকে শুরু করতে হবে। সো আমিও এই কোর্সটাকে এমনভাবে চেষ্টা করব ডিসকাস করার জন্য যেন আগে যদি কারো প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নাও থাকে, সেও যেন এখান থেকে শিখতে পারে। প্রোগ্রামিংটা শিখবো, যে কোডগুলো লিখবো, সেই লেখার জন্য একটা এডিটর লাগবে। সো এডিটরটা যেখানে আমরা কোডগুলো লিখবো এবং এডিট করব, সো এডিটর হিসেবে আমরা ইউজ করব গুগলের একটা ফ্রি টুল আছে যেটার নাম হচ্ছে কোল্যাব। গুগল কোল্যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোল্যাব মানে হচ্ছে কোলাবরেটরি ল্যাব। সো এখান থেকে আমি একটা নিউ নোটবুক ক্রিয়েট করব। কারণ হচ্ছে যে কোল্যাব কেন, কারণ হচ্ছে আপনি যখন পাইথনে কোড লিখবেন, সো আমরা যখন কোড লিখি সেটাকে কম্পাইল করতে হয়। তার মানে হচ্ছে আমরা অ্যাজ এ হিউম্যান বিং, যদি আমি বাংলাদেশি, যদি বাংলা ভাষাভাষী, যদি আমি কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে কথা বলি, যেমন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একজন ইংলিশের নেটিভ স্পিকার, তার সাথে যখন আমি কথা বলি, আমি যদি ইংলিশে কথা বলতে না পারি, তখন মাঝখানে একজন থাকেন যাকে বলে ট্রান্সলেটর। সো ট্রান্সলেটরের কাজ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আমার কাছ থেকে শুনবে এবং সেটাকে ট্রান্সলেট করে ইংলিশ যে স্পিকার তাকে বুঝিয়ে দিবে। সো এখানে কম্পাইল করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন একটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখলাম, এটাকে ট্রান্সলেট করে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন মেশিন, যেমন প্রসেসর, তারপরে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আছে, এগুলো যেন বুঝতে পারে আমার এই প্রোগ্রামটাকে, এটাকে ট্রান্সলেট করে দেওয়া। সো এখানে একটা কম্পাইলার লাগে, তারপরে সফটওয়্যার ইনস্টল দিতে হয়। আমি যেহেতু এই জিনিসটাকে সহজ করার চেষ্টা করতেছি, সো এই কারণে আমি ওই পার্টটাতে গেলাম না, আমি ওই পার্টটা স্কিপ করলাম, যে সফটওয়্যার ইনস্টল করা, কম্পাইলার ইনস্টল করা। সো আমরা সরাসরি এখানে একটা এডিটর যেটা কোল্যাব, এখানে কম্পাইলার আছে, আপনি কোড লেখার জন্য পাইথন ইনস্টল করা আছে, সব কিছু রেডি। আপনি শুধু নিউ নোটবুক নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেল বলে এগুলোকে, যে এটা একটা সেল যেখানে আমি কোড লিখতে পারবো। সো এখানে আমি কোড লিখতে পারবো, কোড লেখার পরে সেটাকে আমি রান করতে পারবো। এই পাশে বাম পাশে একটা ট্যাব দেখতে পাচ্ছেন যেটাকে রান সেল। কোনো ল্যাঙ্গুয়েজের প্রথম ধাপ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তার মানে হচ্ছে যে আমি পাইথন ব্যবহার করে আমি মনিটরের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করব। এর জন্য আমাকে কি করতে হবে? ভেরি সিম্পল, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো পাইথন খুব ইজি। আমি যেমনটি বলছিলাম যে পাইথন এমনভাবে ডিজাইন করা যে হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, যে ইংলিশ হিউম্যান ল্যাঙ্গুয়েজটা যেমন, ঠিক পাইথন অতটাই ইজি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট একটা কমান্ড, যে কমান্ডের ভিতরে ডাবল কোটেশন, আর এই ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে পুরোটাই সে প্রিন্ট করবে। হয়ে গেছে আমার প্রোগ্রাম লেখা। সো এই এক লাইনের কোডটাকে আমি রান করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? জাস্ট রান বাটনে ক্লিক করতে হবে এবং আপনি একটু ওয়েট করবেন, তারপরে দেখতে পাবেন এর রেজাল্টটা কি। দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড। এখন এর ভিতরে আপনি যা লিখবেন এই ডাবল কোটেশনের ভিতরে, সেটা এখানে প্রিন্ট হবে। যেমন আমি লিখি আই লাভ বাংলাদেশ, এরপর যদি আপনি প্রিন্ট করেন দেখবেন যা লেখা আছে আই লাভ বাংলাদেশ। সো আপনি এখানে যাই লেখা থাকবে সেটা আপনি প্রিন্ট করতে পারবেন। সো এরপরে শিখবো যে ভেরিয়েবলস কী জিনিস। ভেরিয়েবলস হচ্ছে, যেমন আপনি আপনার মোবাইল ফোনে যদি কারো ছবি উঠান, যেমন আপনি আপনার 3জন ফ্রেন্ডের ছবি উঠাইলেন আপনার মোবাইলে। সো মোবাইলে ছবি উঠানোর পরে সেই ছবিগুলো কোথায় সেভ হয়? মেমোরিতে সেভ হয়ে থাকে, রাইট? সো এর পরবর্তীতে যখন আপনি ওই ছবিগুলো দেখতে চান, তখন আপনি যার নাম অনুযায়ী আপনি তাকে চেনেন, সেই ছবিটা ওপেন করেন। সো এইখানে হচ্ছে আমি যখন এই ইনফরমেশনগুলো নিব, কিবোর্ডের মাধ্যমে হোক বা কোনো ইনফরমেশন যদি আমি কম্পিউটারের মেমোরিতে স্টোর করতে চাই, তার জন্য একটা লোকেশন সেভ করে রাখতে হয়, যে এই জিনিসটা এই লোকেশনে, মেমোরির এই লোকেশনে এটা সেভ হয়ে থাকবে, যেন পরবর্তীতে যদি আমার কখনো দরকার হয় যেন আমি সেটা রিটার্ন করতে পারি। এই রিটার্ন করার জন্য যেটা করতে হয় সেটা হলো যে এই ভেরিয়েবলসগুলোর একটা নাম দিতে হয়। সেই ভ্যালুটা একটা নামে আপনি সেভ করবেন, যেমন a=10, ঠিক আছে? যে একটা ভেরিয়েবল যার ভিতরে আমি 10
আমি এটাকে সেভ করলাম, মেমোরিতে সেভ হবে। কিন্তু আপনি যখন পরবর্তীতে এই 10 ভ্যালুটা ইউজ করতে যাবেন তখন অবশ্যই তার একটা নাম থাকতে হবে, যে নাম ধরে আপনি পরে ডাকতে পারেন। তার মানে তাকে কল করতে পারেন বা তার মেমোরি থেকে নিয়ে আসতে পারেন। আরেকটা ভ্যালু ধরলাম B12। এখন যদি আমি প্রিন্ট করি A+B, আমাদেরকে এখানে কিভাবে কমেন্ট করতে হয়, জাস্ট হ্যাশ দিলেই এখানে হ্যাশ যে সিম্বলটা এটা যদি দেন তাহলে আপনার কোডের যে পার্টটুকু আপনি ডিসক্রিপশন, যে পার্টটুকু কোডের অংশ না, সেটাকে আপনি কমেন্ট করতে চাচ্ছেন, কমেন্টেড করে রাখতে চাচ্ছেন, তাহলে শুধুমাত্র হ্যাশ দিলে সেটা কমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, একটা A হলো 10, B হলো 12, আর আমরা প্রিন্ট A+B দিলাম। তারপরে যদি আমরা রান করি দেখতে পাবো 22। তার মানে হচ্ছে 10 এবং 12 যদি সাম আপ করি তাহলে এটা 22। সো এইভাবে করে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে আপনি ভ্যালু রাখতে পারেন। এখন কথা হচ্ছে যে এটা হলো ভ্যালু, তাই না, নিউমেরিক ভ্যালু। আমি যদি কোনো স্ট্রিং বা সেন্টেন্স বা লেটার্স যদি আমি স্টোর করতে চাই সেই ক্ষেত্রেও সেম। আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম, যেটার ভিতরে লিখলাম আবদুল্লাহ আল মামুন। সো যখনই আপনি কোনো স্ট্রিং টাইপ বা ইংলিশ লেটার টাইপ কোনো ভ্যালু যখন আপনি নেবেন সেটাকে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। সো আমি যদি এখন নেম প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো ওই নেমের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমরা প্রিন্ট করার পরে দেখতে পাবো। সো এই যে নেম একটা ভেরিয়েবল, A, B এগুলো একটা ভেরিয়েবল। সো আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন কিছু জিনিস মাথায় রাখবেন যে এই ভেরিয়েবলগুলোর নাম যেন এটা একটা মিনিংফুল নাম হয়, তাই না? যেমন এটা হচ্ছে নাম, নামটা ধরে রাখার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম দিয়েছি আমি নেম। যদি আমি আরেকটা করি, আরেকটা ভেরিয়েবল নেই যেটা অ্যাড্রেস ধরে রাখবে, সেটার নাম দিলাম আমি অ্যাড্রেস, যেখানে আমি কি লিখবো যে অ্যাড্রেস। সো আমি যদি এখন নেম এবং অ্যাড্রেস প্রিন্ট করি দেখতে পাচ্ছেন এখানে নেম এবং অ্যাড্রেস আমার দুটোই প্রিন্ট হচ্ছে। সো এইভাবে করে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এইখানে মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনাকে এক একটা ভেরিয়েবলের জন্য বিভিন্ন কনভেনশন বা নিয়ম কানুন মেনে চলতে হতো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ভেরিয়েবলের ভিতরে আপনি সব ধরনের ডেটা টাইপ ওখানে স্টোর করতে পারেন। এখন আমি কথা বলবো ডেটা টাইপস নিয়ে। যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে আমাদের বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট থাকে। যেমন আমরা যখন কথা বলি কথার মধ্যে আমাদের নিউমেরিক ভ্যালু, আলফাবেটিক্যাল ভ্যালু থাকে। যেমন আমরা কোনো কিছু লিখতেছি ABCDEFG, এই লেটারগুলো আমরা ইউজ করতেছি, এগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাচ্ছি। আবার যখন আমরা কোনো কিছুর কোয়ান্টিফাই করতে চাই, কোনো কিছুর কোয়ান্টিটি মেজার করতে চাই, যেমন কত কেজি, কত টাকা, তখন কিন্তু আমরা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করি। আবার এই নিউমেরিক্যাল ভ্যালুর ভিতরেও আমরা যখন পয়সায় হিসাব করি, যেমন 10 টাকা 15 পয়সা বা 3.5 সেন্টিমিটার। সো বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেমন কিছু আছে 10 টাকা, তাই না, আবার আছে হলো 3.5 সেন্টিমিটার বা ইঞ্চি, তাই না? সো এরকম করে আরও অনেক ভ্যালু আছে, যেমন হতে পারে আবদুল্লাহ। সো এই যে এক একটা ডেটা টাইপস, তার মানে হচ্ছে যে কী কী ধরনের ডেটা টাইপস হতে পারে। যেমন প্রথম যে ডেটাটা, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, রাইট? এটার নাম হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু। তারপরেরটা হচ্ছে যেমন আপনি দেখতে পাচ্ছেন 3.5 ফ্র্যাকশনাল ভ্যালু, এটাকে বলে ফ্লোট। তারপরেরটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যেটা হলো আবদুল্লাহ, তার মানে হচ্ছে এটা একটা সেন্টেন্স বা এটা আলফাবেটিক্যালি ভ্যালু, সেটাকে বলে স্ট্রিং টাইপ ডেটা।
সো এই যে আপনি বিভিন্ন ডেটা টাইপ আপনার এইগুলো জানা দরকার এই জন্য যে আপনি ডেটা টাইপটা আপনার জানা দরকার। তার কারণ হচ্ছে আপনি পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করবেন তখন আপনি দেখতে পাবেন যে একটা ডেটা টাইপের সাথে আরেকটা ডেটা টাইপ ম্যাচ করতেছে না। সো ওই ডেটা টাইপ অনুযায়ী আপনাকে প্রোগ্রামিং কোড লিখতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে কিবোর্ড থেকে কোনো ইনপুট নিতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা ভেরিয়েবলকে দুইভাবে ডেটা দিতে পারি। একটা হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি। সো আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম ফার্স্ট নাম্বার 10। আমি দুইটা নাম্বারকে অ্যাড করব। সো আমি ফার্স্ট নাম্বার দিলাম 10 এবং সেকেন্ড নাম্বারটা আমি ইউজারের কাছ থেকে নিয়ে আমি এই দুইটা নাম্বার সাম আপ করে আমি ইউজারকে দেখাবো যে এই দুইটা নাম্বার অ্যাড করলে কত হয়। সো আমি যখন ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব সেটার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট এন্টারে নাম্বার। সো ডাবল কোটেশনের ভিতরে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এটা একটা মেসেজ যেটা ইউজারকে বলবে, এবং আমার ফার্স্ট নাম্বার আছে, সেকেন্ড নাম্বার আছে। আমি এখন কি করব, প্রিন্ট ফার্স্ট নাম প্লাস সেকেন্ড। সো আমি এখন এখানে কি করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে আমি দুইটা ভেরিয়েবল এখানে আছে, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার, একটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এবং এই যে সেকেন্ড নাম্বারটা সেটা ইউজারের কাছ থেকে নিবে। তারপর আমি এই দুইটা নাম্বার অ্যাড করেছি। এখন রান করার পর দেখি কী হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারের নাম্বার। সো এটা আমি এই নাম্বারটা যতক্ষণ না দিব ততক্ষণ এটা রান করতেই থাকবে। আমি সেকেন্ড নাম্বার দিলাম 5, তারপর আমি ইন্টার দিলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডে এখানে একটা ইরোড দেখাচ্ছে। সেই ইরোডটা আসলে কি বলতেছে আমরা একটু ইরোডটা পড়ি। কারণ হচ্ছে আপনি যখন কোড করবেন তখন দেখবেন যে অনেক এরর আসবে। সেই এরর মেসেজগুলো পড়ে আপনাকে বুঝতে হবে যে আপনার কোডে কোনো ভুল আছে। সেই ভুলটা আপনাকে শুধরিয়ে নিয়ে আবার রান করতে হবে। সো এইখানে যে ভুলটা হয়েছে আপনারা দেখেন যে টাইপ এরর আনসাপোর্টেড, এই লাইন নাম্বার 5-এ একটা এরর হয়েছে। যে এররটা হচ্ছে যে লাইন নাম্বার 5-এ আমরা কী করছি যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারটা অ্যাড করছি। আমরা একটু পড়ি যে এই এররটার মানে কি আসলে। আনসাপোর্টেড অপারেন্ট টাইপ ফর ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। তার মানে হচ্ছে যে এখানে দুইটা নাম্বার অ্যাড করার ট্রাই করতেছেন, কিন্তু ফার্স্ট নাম্বারটা ইন্টিজার টাইপ কিন্তু সেকেন্ড নাম্বারটা স্ট্রিং টাইপ। তার মানে হচ্ছে যে আপনি যখন কিবোর্ড থেকে আপনি কোনো ডাটা নেবেন সেই ডাটাটা স্ট্রিং হিসেবে ইনপুট হবে। সো আমরা এর আগে দেখেছি যে ডেটা টাইপের ভিতরে অনেক ধরনের আছে, যেমন ইন্টিজার আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে। কিন্তু স্ট্রিং হচ্ছে একটা সেন্টেন্স বা লেটার, রাইট? এটা দিয়ে কিন্তু আপনি কোনো একটা ইন্টিজার নাম্বার, নিউমেরিক ভ্যালু কিন্তু অ্যাড করতে পারেন না। যদিও আপনি কিবোর্ড থেকে 5 এন্টার করছেন, সেটা একটা স্ট্রিং। সেই স্ট্রিং ভ্যালুটাকে আপনাকে প্রথমে টাইপ কাস্টিংয়ের মাধ্যমে এটাকে ইন্টিজারে চেঞ্জ করতে হবে। সো আমরা এখন কি শিখব যে কিভাবে টাইপ কাস্টিং করতে হয়। তার মানে হচ্ছে টাইপ কাস্টিং মানে হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা ভেরিয়েবল, একটা ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার সেকেন্ড নাম্বার যেটা, সেটা হলো এখানে স্ট্রিং আছে, আমরা এটাকে ইন্টিজার করে দেব। সো টাইপ কাস্টিং আর কিছুই না, আপনি জাস্ট একটা ওই যে টাইপে আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেই টাইপটা লিখবেন এবং ডাবল ব্র্যাকেটের ভিতরে ওই ভেরিয়েবলের নামটা লিখবেন, তাহলে ওটা কাস্টিং হয়ে গেল। আমরা আবার রান করে দেখি কি হয়। আমি এবার আবারও 5 দিব এবং ইন্টার দিলাম। এবার দেখতে পাচ্ছেন সাম হচ্ছে 15। সো এই যে সাম, এই পার্টটা কিন্তু আমি লিখে দিয়েছি। যেভাবে আপনি লিখবেন সেভাবে আপনি আউটপুটে পাবেন। কিন্তু এরপরে দেখেন ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দুইটা কিন্তু অ্যাড হয়ে তারপরে এখানে দেখাচ্ছে। হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অ্যারিথমেটিক, তারপর হচ্ছে কম্পারেটর, তারপর হচ্ছে লজিক্যাল। সো এই অপারেটরগুলোর মানে কি?
আপনি এর আগের এক্সাম্পলে দেখতে পাচ্ছেন আমরা দুইটা নাম্বার অ্যাড করেছি, তাই না? দুইটা নাম্বার যোগ করলাম। সো এই যে যোগ সিম্বলটা, এইটাই একটা অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটর কী কী হতে পারে? যেমন এটা প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা ডিভাইডেড হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, তাই না? সো টাইমস মানে মাল্টিপল হতে পারে, মাল্টিপ্লাই হতে পারে। সো এই যে অ্যারিথমেটিক অপারেটর, তাই না? সো এইগুলোকে বলে অ্যারিথমেটিক অপারেটর। সো এই অপারেটরগুলো আমরা অনেক ইউজ করব বিভিন্ন কোডিং লেখার সময়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আর কম্পারেটর হলো যে মানে লেস দ্যান, গ্রেটার দ্যান, or less than equal, or greater than equal. So this kind of operator হলো comparator, মানে আমরা কম্প্যারিজন করতেছি, দুইটা ভ্যালুর সাথে আমরা কম্প্যারিজন করতেছি। 5 is less than 7, yes, that's true. সো এইভাবে করে আমরা যখন কম্পেয়ার করব সেটাকে বলে কম্পারেটর অপারেটর। আর একটা অপারেটর আছে যেটাকে বলে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড, অর, নট। সো এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। সো এই লজিক্যাল অপারেটরগুলো অনেক সময় কাজে লাগে। সো আমরা শিখব যে এই অপারেটরগুলো আমরা কিভাবে কাজ করব। আমরা এর উপরের লাইনে একটা কোড লেখা আছে যেখানে আমরা দুইটা নাম্বার অ্যাড করলাম, তাই না? আমরা যদি দুইটা নাম্বার মাল্টিপ্লাই করতে চাই তখন কি হবে? আচ্ছা, আমরা এটা রান করে দেখি। 10 আছে, আমি আরও 10 দিলাম। সো 100 টাইমস 100, এন্টার দেওয়ার পরে রেজাল্ট ইজ 100, রাইট? সো আমি 10-এর সাথে 10 যদি গুণ করি তাহলে 100 হয়। সো সিমিলারলি আপনি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের কাজ আপনি করতে পারেন। সো আরেকটা অপারেটর যেটা লেস দ্যান অথবা গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে শিখব। যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখব তখন এইগুলো আমরা ইউজ করে দেখাবো। কন্ডিশনাল স্টেটমেন্টটা কী জিনিস? কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আপনি যখন কম্পিউটারকে কোনো কিছু করার জন্য কমান্ড করলেন, কম্পিউটারকে বললেন যে এটা করো, এবং শুধুমাত্র এটা স্ট্রেট ফরওয়ার্ড না, আপনি এর সাথে কোনো কন্ডিশনও জুড়ে দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে, যদি আজকে যদি অনেক গরম হয় ওয়েদার, তাহলে আমি বাইরে যাব না, ঠিক আছে? আবার আজকে এই জিনিসটার দাম যদি অনেক বেশি হয় তাহলে আমি কিনবো না। সো এইগুলোকে বলে কন্ডিশন। সো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি এই কাজটা করব। যদি কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমি এই কাজটা করব। কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আমি এই কাজটা করব না। সো কম্পিউটারকেও যখন আমি এই কন্ডিশনগুলো জুড়ে দিব, তখন এই কন্ডিশনগুলো জুড়ে দেওয়ার জন্য যে আমি কোডগুলো লিখব সেগুলোকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার এটা হচ্ছে ইফ কন্ডিশন, তারপরে হচ্ছে স্টেটমেন্ট। ইফ কন্ডিশন স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়? যে ইফ কন্ডিশন তারপরে স্টেটমেন্ট। তার মানে হচ্ছে যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ওই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে বলবো, আদারওয়াইজ সে করবে না, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে কিভাবে আমরা যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে যদি কারো বয়স যদি 30-এর বেশি হয় তাহলে সে সিনিয়র, আর যদি 30-এর কম হয় তাহলে সে জুনিয়র, ঠিক আছে? তাহলে আমাদের জন্য কি করতে হবে? যে আমাদের এজ একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের ভ্যালুটা, তার মানে কারো বয়সটা আমরা ইউজারের কাছ থেকে নিব। সো এখানে আমাদের ইনপুট লাগবে এবং আমরা লিখব এন্টার ইওর এজ। ওকে, আমরা ইউজারের কাছ থেকে আমরা কি নিলাম? তার বয়সটা জানলাম। এখন আমরা কন্ডিশন লিখব এইভাবে যে এজ যদি গ্রেটার দ্যান কি হয়, যদি 30-র চেয়ে যদি বেশি হয় তাহলে প্রিন্ট স্টেটমেন্ট হবে সিনিয়র, এলস প্রিন্ট জুনিয়র, ঠিক আছে? সো আমরা এটা বললাম কম্পিউটারকে যে কারো কাছ থেকে যখন আমরা এজ নিব, সেই এজটা যদি 30-এর বেশি হয় তাহলে সে সিনিয়র, আর যদি 30-এর কম হয় অথবা 30 হয় তাহলে সে জুনিয়র। এবং আমাদেরকে
এখানে টাইপ কাস্টিংটা করে নিতে হবে, যেহেতু আমরা ইনপুট যখন আমি কিবোর্ড থেকে কোনো ইনপুট নিব সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে যাবে। সেই ফরম্যাটটাকে ভেরিয়েবলটাকে চেঞ্জ করে এখন ইন্টিজার করতে হবে। এখন যদি আমি হিট করি রান বাটনে এবং আমি যদি বয়স দিই 25, কারণ আমার বয়স 25 আটকে আছে। সো যদি এন্টার দেই তাহলে আমি জুনিয়র। আমি আবার রান করি, যদি বয়স দেই 45 তাহলে সিনিয়র। সো এই যে আমি কন্ডিশন জুড়ে দিচ্ছি যে এটা হলে এটা, এটা না হলে এটা, এইটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টটা আপনারা দেখতে পাবেন যে অনেক বেশি ব্যবহার হয়, যার কারণে আপনাকে এই জিনিসটা ভালোভাবে শিখতে হবে। আর এই যে আমি একটু আগে বলেছিলাম যে কম্পারেটর, দেখেন আমরা এখানে কম্পারেটর ইউজ করছি। এখানে কিন্তু এই কম্পারেটরটা বলতেছে যে এজ যদি 30-এর বেশি হয় তাহলে সিনিয়র, 30 হলে কি হবে, 30 হলে সে জুনিয়র হয়ে যাবে। কিন্তু আমরা তা চাচ্ছি না, আমরা চাচ্ছি 30 এবং তার বেশি যদি হয়, 30 এবং তার বেশি যদি হয় তাহলে সে সিনিয়র, আর 30-এর কম যেই হবে সেই জুনিয়র। তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিজার এজ গ্রেটার দেন ওর ইকুয়াল, রাইট? যে ওর ইকুয়াল তার মানে হচ্ছে যদি 30ও হয় তাহলে ও সে সিনিয়র। এবার একটু আমরা চেক করি, 30 দিয়ে দেখি, ইয়েস সে সিনিয়র। তার মানে হচ্ছে যে এই যে আমি কম্পারেটরটা ইউজ করলাম, কম্পারেটর যে অপারেটর, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 30 বা এটাকে কি বলে, গ্রেটার দেন অর ইকুয়াল। যে এস যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় 30-এর সমান বা তার উপরে, তাহলে কিন্তু সে সিনিয়র হয়ে যাবে। সো এইভাবে করে আপনি কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারেন। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লুপিং। নাম থেকে বোঝা যাচ্ছে যে লুপ, তার মানে হচ্ছে যে আমি একই জিনিস বারবার করতে চাই। সো আপনার প্রোগ্রামে যদি এমন কোনো সিনারিও হয় যেখানে আপনি একই কাজ বারবার করতে চাচ্ছেন, তখন আপনি লুপ ব্যবহার করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমি 1 থেকে 10 নাম্বার প্রিন্ট করব। সো 1 থেকে 10 যতগুলো নাম্বার আছে, 10টা নাম্বারই আমি প্রিন্ট করতে চাই। সেক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি, প্রিন্ট 1, তারপরে লিখতে পারি প্রিন্ট 2, এভাবে করে আমি কপি করে নিয়ে এরপর আমি 2, 3, 4, 5 এইভাবে করে আমি 1, 2, 3 থেকে নিয়ে আমি 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করতে পারি। কিন্তু আপনি যে একই কাজ বারবার করতেছেন, দেখেন আমি প্রিন্ট করলাম, সো 1, 2, 3, 4, 5। সো আমি যদি এইভাবে না করে, এখন আমার যদি এরকম হয় যে আমি 1 থেকে 1000 নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে কি আমি এই 1000টা প্রিন্ট স্টেটমেন্ট লিখব? 1000টা আমি প্রিন্ট 1, 2, 3, 4 এরকম করে 1000 লিখব না। সো এই একই কাজ বারবার করার জন্য একটা স্টেটমেন্ট, একটা ওয়ে আছে যেটাকে বলে লুপ। সো আমরা একটু দেখি যে এই লুপের মাধ্যমে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সো লুপ করার জন্য আপনি অনেক ধরনের লুপ আছে, যেমন হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে এবং ফর লুপ আছে। সো আমরা প্রথমেই দেখি যে ফর লুপ, কারণ ফর লুপটা বেশি ইউজ হয়। সো ফর লুপ হলো, ফর একটা ভেরিয়েবলের নাম লিখতে হবে যেটা হলো ওই যে আইটারেট করবে, মানে বারবার যে ঘুরবে সেই জিনিসটা ওটা মেনটেন করবে। যেমন আই ইন রেঞ্জ অফ 5 দিলাম, হ্যাঁ। সো আমি যদি এটা দেই তাহলে দেখতে পাবো প্রিন্ট আই। তার মানে হচ্ছে আই একটা ভ্যালু, আই একটা ভেরিয়েবল যেটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এই রেঞ্জ ফাংশনের মাধ্যমে। সো রেঞ্জ হচ্ছে, রেঞ্জের যে ভ্যালুটা থাকবে সেটা হলো 0 থেকে 5। তার মানে হলো এই ভ্যালুটা যাবে 0, 1, 2, 3, 4। সো 5টা ভ্যালু আমাকে এখানে দেখাবে। সো এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে লিমিট। তার মানে 0 থেকে শুরু করে 5টা ভ্যালু। সো 0 থেকে শুরু করে 5টা ভ্যালু মনে হচ্ছে 0, 1, 2, 3, 4। সো এই ভ্যালুগুলাই আই মানে হচ্ছে ওই রেঞ্জ, মানে আয়ের যে ভ্যালুগুলো হবে সেটা হলো এই রেঞ্জ দ্বারা আমি এখানে বুঝিয়ে দিলাম। এখন প্রিন্ট আমি আই করতেছি, তার মানে কি আয়ের ভ্যালুটা প্রতিবার চেঞ্জ হবে। আমরা প্রিন্ট করে দেখি,
0 1 2 3 4। তার মানে হচ্ছে যে আমি কিন্তু এখানে চেঞ্জ করলাম না। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে চাচ্ছিলাম 1 থেকে 5 কিন্তু 0টা এসে গেল। সো বাই ডিফল্ট এটা 0 থেকে শুরু হয়, কিন্তু আমি যদি 1 থেকে শুরু করতে চাই তাহলে এটা কি করতে হবে 1, 5। তার মানে এটা 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত, কিন্তু 5 প্রিন্ট হবে না, 4 হয়ে শেষ হয়ে যাবে। সো এইখানে আমাকে কী করতে হবে 6 লিখতে হবে। সো এখন যদি আমি প্রিন্ট করি 1 2 3 4 5, তার মানে হচ্ছে যে এখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টার্টিং, তারপর হলো এন্ডিং, কিন্তু এন্ডিংয়ে যে নাম্বার সেই নাম্বারটা হবে না, ওটা এক্সক্লুডেড, তার আগের নাম্বারটা আপনি দেখতে পাবেন। আর একটা বিষয় হলো যে আমি যদি স্কিপ, মানে এখানে বসবো হলো স্কিপ, মানে আপনি কত নাম্বার স্কিপ করতে চান। যদি এরকম হয় যে আমি 1 নাম্বার করে স্কিপ করতে চাই, তার মানে আমি 1 প্রিন্ট করব, তারপরে 3 প্রিন্ট করব, তারপরে 5 প্রিন্ট করব। সো আমরা একটা করে স্কিপ করতে যাচ্ছি, তাই না? সো আমরা যদি এখানে স্কিপ করি 2 এবং আমি যদি 6 পর্যন্ত প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন 1 3 5। তার মানে আমি 2 করে স্কিপ করতেছি, যে 1 তারপরে 3 তারপরে 5। সো এটা আবারও বলে নেই যে প্রথম হলো স্টার্ট, তারপর হলো এন্ড, তারপর হলো স্কিপ, যে আমি কত করে স্কিপ করব। মানে কেউ যদি বিজোড় সংখ্যাটা প্রিন্ট করতে চায় তাহলে তাকে 2 করে স্কিপ করতে হবে। কেউ যদি জোড় সংখ্যা প্রিন্ট করতে চায় তাহলে তাকে শুরু করতে হবে 0 থেকে, তাহলে সে জোড় সংখ্যাটা দেখতে পারবে 0 2 4। আমি যদি এটা 10 20 পর্যন্ত দিতে চাই তাহলে আমি দেখতে পারবো 0 2 4 6 8 10 12 14 16 18। কিন্তু 20 কিন্তু প্রিন্ট করে নাই, কারণ হলো কি 20 হচ্ছে লিমিট, ঠিক আছে? তার আগের নাম্বারটা পর্যন্ত এখানে প্রিন্ট করবে, বা আগের নাম্বারটা পর্যন্ত এটার লিমিট। সো এইভাবে করে আমি এখানে প্রিন্ট করতে পারি। আমরা আর একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমটা হচ্ছে যে আমি 1 + 2 + 3 + 4 + 5 এরকম করে করে আমি 100 পর্যন্ত যোগ করব। সো এটা একটা সিরিজ, এই সিরিজের সামেশন কত হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাই। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে অনেকগুলো সাম করতে হবে, তাই না? সাম যে অপারেশন, মানে অ্যাডিশন অপারেশন, সেটা আমাকে প্রায় কি করতে হবে 99 টাইমস করতে হবে। যে 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, 4-এর সাথে 5, এভাবে করে চলতে থাকবে। সো আপনি একই কাজ বারবার করতেছেন। সো এখানে আপনি ফর লুপ ইউজ করতে হবে। সো আমি যদি ফর লুপ ইউজ করি, তো আমি একটা ভেরিয়েবল নিলাম সাম, যেটা 0 ইনিশিয়ালি, তারপর আমি এখন ফর আই ইন রেঞ্জ, শুরু হবে কোথা থেকে 1 থেকে। সো আমরা 1 থেকে শুরু করলাম, কত দূর যাবে 100 পর্যন্ত যাবে। তাহলে আমার 100 পর্যন্ত যদি যেতে হয় তাহলে 1 নাম্বার বেশি করতে হবে 101, ঠিক আছে? এখন আমি যেটা করব যে সাম, সরি এখানে কমা হবে, সাম প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তার মানে হচ্ছে যে আমি যে সাম, মানে আমাকে সাম শুরুতে 0, তারপরে কি কি হচ্ছে, সো এখানে যদি আমি ক্যালকুলেট করি যে সাম ইকুয়াল টু, সাম হচ্ছে 0 প্লাস প্রথমবার আসবে 1, রাইট? সো সাম হয়ে যাবে হলো 0 + 1, 1 হয়ে যাবে, রাইট? সো যখন আয়ের মান, যখন আই একটা বাড়তেছে, আই যখন 2 হয়ে যাচ্ছে, তখন সাম হলো 1 + 2, সো এটা হয়ে গেল 3, সামের মান 3। সো আবার যখন পরবর্তীতে সাম যখন 3, আই যখন 3 হয়ে গেল, মানে আই এখানে লিখে দিই, আই ইকুয়াল টু 3, সরি আই ইকুয়াল টু 3, সো 3 + 3 হয়ে গেল কত 6। এটা এখানে একটু কমেন্ট করে দেই। তারপরে এখন আমরা দেখতে পাবো 1 থেকে 100 নাম্বারের যোগফলটা কত হয়, 5050, তাই না? সো এইভাবে করে আমরা যোগ করতে পারি। এখন যদি কেউ চিন্তা করে যে না, আমি শুধুমাত্র অড নাম্বার যেগুলো আছে সেগুলো একটা সামেশন দেখতে চাই, সো 1 থেকে 100-র ভিতরে শুধুমাত্র যেগুলো অড নাম্বার
সেগুলোর শুধু আমরা সাম করব। তাহলে কোন জায়গাটাতে আমাদের চেঞ্জ করতে হবে? দেখেন, আমাদের লুপ কিন্তু আগের মতোই থাকবে, 1 থেকে 100 পর্যন্তই আমাদের যেতে হবে, কিন্তু আমাকে একটা কন্ডিশন দিতে হবে যে এই যে নাম্বারটা মানে আই নাম্বারটা এখানে চেঞ্জ হচ্ছে, এই আইটা কি অড না ইভেন? যদি অড হয় তাহলে কিন্তু আমি যোগ করব। তার মানে আমরা চাচ্ছি যে শুধুমাত্র অড নাম্বার, তার মানে আমাকে এই ইভেন নাম্বারগুলো ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে করে 100 পর্যন্ত। সো 100 পর্যন্ত যত আমার অড নাম্বার আছে সেগুলোকে আমি অ্যাড করব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যাব হলো 1 থেকে 100 এক, এটা দুইটা ওয়ে আছে। একটা হলো আমি যদি রেঞ্জ 1 থেকে 100 পর্যন্ত যাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ইফ স্টেটমেন্ট দিতে হবে। ইফ আই, আমরা অড ইভেন আমরা কিভাবে চেক করব? অড ইভেন চেক করব হলো, আপনি যদি দেখেন যে যেগুলো হচ্ছে ইভেন নাম্বার সেগুলোকে যদি আপনি মডিউল করেন 2 দিয়ে, তাহলে সেটা 0 হয়ে যাবে, রাইট? জিরো হয়ে গেলে সেটা আমরা কোনো কিছুই করব না, তাই না? কন্টিনিউ, আর যদি এলস, তার মানে কি, আমাদের কোনো নাম্বার যদি 2 দিয়ে ভাগ দেওয়ার পরে কোনো ভাগশেষ না থাকে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে ইভেন নাম্বার, মানে হচ্ছে জোড় সংখ্যা। আর যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ দেওয়ার পরেও কিছু থাকবে সেটা হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, সো 2 দিয়ে ভাগ দেওয়ার পরে কি থাকবে? 1 অবশিষ্ট থাকবে। সো এটা যদি থাকে তার মানে সেটা কি? এটা হচ্ছে অড নাম্বার। সেই যদি নাম্বারটা যদি অড হয় তাহলে আমরা এই সামেশনটা করব। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু ব্যবহার করলাম, তাই না? আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করলাম। এখন যদি আমরা একটু দেখি যে এই যে নাম্বারগুলো 1 থেকে 100, তার ভিতরে শুধুমাত্র যারা অড তাদেরই আমরা এখানে সাম আপ করলাম, আর যারা অড না তারা হচ্ছে ইভেন। সেক্ষেত্রে আমরা করলাম কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে ওই কন্ডিশনাল স্টেটমেন্টের একটা পার্ট, যেটা এখানে হবে হলো যে কন্টিনিউ মানে আমরা কিপ গোয়িং, যে আমরা এখানে কিছুই করব না, আমরা জাস্ট এখানে চুপচাপ থাকবো, কিছুই করব না, স্কিপ করে যাব, যার কারণে এটা কন্টিনিউ, তাই না? আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখতে পাবো এখানে আমরা শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত যত অড নাম্বার তার সামেশনটা আমরা করলাম, এবং 2500। এখন যদি এটা আমরা উল্টাটা করি, আমরা এটা কন্টিনিউ ব্যবহার না করে যদি আমরা করি তাহলে কি হবে? আমরা তার মানে কি, আমরা শুধু তাদেরকেই করব যারা নট ইকুয়াল 0, তার মানে কি তারা অড, তাই না? 2 দিয়ে ভাগ দেওয়ার পরে তারা শূন্য না, নট ইকুয়াল। এটাকে কি বলে? এটাকে বলে হলো লজিক্যাল অপারেটর। যে আমরা এটাকে কি বলে? এটাকে বলে হলো কম্পারেটর অপারেটর, যে নট ইকুয়াল। ঠিক আছে, সো এটা এর সমান না, শূন্যের সমান না, তাহলে আমরা এটা অড, সো অড এখানে যোগ হবে। সো এটা করার পর আমরা দেখি রান করি, একই রেজাল্ট পাওয়ার কথা। ইয়েস, আমরা একই রেজাল্ট পাইছি, 2500। আর একটাভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র অড নাম্বার অ্যাড করব, তাই না? সো আমরা 101 পর্যন্ত যাব এবং স্কিপ করব কি 2। সো 2 স্কিপ করব, তার মানে হচ্ছে আমরা কোনো কন্ডিশন ইউজ করব না। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা 1 থেকে 100 পর্যন্ত যাব, ঠিক আছে, লুপ চালাবো, কিন্তু আমরা 2 করে স্কিপ করব। তার মানে হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে করে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো আমি এখানে সাম করব। সো এইটারও রেজাল্ট সেম হওয়ার কথা, দেখি। ইয়েস, 2500। সো আপনারা এখানে দেখতে পেলেন যে লুপের মাধ্যমে আমরা একটা প্রবলেমকে 3 ভাবে সলভ করলাম।
সো আপনারা যখন আরও জানতে পারবেন এবং প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের প্রবলেম নানানভাবে সলভ করা যায়। সো আপনি যত প্র্যাকটিস করবেন তত এই রুলসগুলো আপনি আয়ত্ত করতে পারবেন, এবং যখন প্রবলেম সলভ করবেন তখন অটোমেটিক আপনার মাথায় ক্লিক করবে যে এটা এইভাবে করতে হবে। আরেক ধরনের লুপ আছে যেটাকে বলে হোয়াইল লুপ। সো এই হোয়াইল লুপের মাধ্যমেও আপনি এই উপরের সেম কাজটাই আপনি আবারও করতে পারবেন। সো হোয়াইল লুপের মাধ্যমে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বার মানে বিজোড় নাম্বারের যোগটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সো হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন স্টেটমেন্ট। সো তার মানে হচ্ছে যে হোয়াইল লুপের ভিতরে তার মানে হচ্ছে যে হোয়াইল তারপরে কন্ডিশন। এখানে আপনি একটা কন্ডিশন বলে দিবেন, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে, ট্রু হবে, ততক্ষণ পর্যন্ত এই নিচের যে স্টেটমেন্টটা এটা রান করবে। এই কন্ডিশন ভুল হলেই, মানে এই কন্ডিশন যদি ভুল হয় তাহলে আর এই স্টেটমেন্ট রান করবে না। সো কি কন্ডিশন? আমাদের কন্ডিশন হচ্ছে একটা ভেরিয়েবল যেটাকে বললাম আমরা আই, যেটা 1 থেকে শুরু হবে। এই আই যতক্ষণ পর্যন্ত 101-এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? সাম প্লাস আই। তার মানে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেটাতে সাম রাখতে হবে। সো আমরা একটা কন্ডিশন জুড়ে দিলাম এখানে যে আই যতক্ষণ পর্যন্ত 101-এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত এটা যোগ হতে থাকবে, এবং আইটাকে আমাদের বাড়াইতে হবে, রাইট? আই ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে আমি যদি 1 করে বাড়াই তাহলে কি হবে? এটা হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, যেটা 1 থেকে 100 নম্বরের সবগুলো নাম্বারের যোগফল, যেটা আমরা এখানে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধু 1 থেকে নিয়ে শুধু বিজোড় যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল করতে চাচ্ছি। তাহলে আমাকে স্কিপ করতে হবে 2। তার মানে আয়ের সাথে আই যদি প্রথমে 1 থেকে শুরু হয়, তারপরের নাম্বারটা হবে 1 প্লাস 2 3, তারপরের নাম্বারটা হবে 3 প্লাস 2 5, তারপরের নাম্বারটা হবে 5 প্লাস 2 7। এইভাবে করে আমি আই বাড়াচ্ছি, এবং এইখানে লুপ মানে কি, এই জিনিসটা আবার এখানে আসতেছে, প্রোগ্রামিংয়ের এক্সিকিউশনটা এখানে আসতেছে এবং আই চেক করতেছে আই কি এখনও 101-এর চেয়ে ছোটো। যদি আই 101-এর চেয়ে ছোটো হয়, তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়, স্যাটিসফাই করে, তখন কিন্তু আবার সে সামের সাথে এটা যোগ হবে, তাই না? এবার আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট সাম। সো আমরা যেহেতু সাম এর আগে একবার ইউজ করেছি, এখানে উপরে দেখতে পাচ্ছেন এইখানে, সো আমরা আবারও এই সেম ভেরিয়েবল এখানে ইউজ করতে পারবো না। সো নামটা চেঞ্জ করে দিতে হবে। সো আমি এখানে নাম চেঞ্জ করব সাম টু এবং সাম টু। এই সামের ভ্যালু এবং এই সামের ভ্যালু, দুইটা সামেরই ভ্যালু সেম হওয়া উচিত। আমরা একটু দেখি, রান করে দেখেন 2500। সো আমরা প্রত্যেকবারই শুধু হোয়াইল লুপের মাধ্যমে এখন আমরা দেখতে পেলাম যে কিভাবে 1 থেকে 100-র অড নাম্বারগুলো যোগ করা যায়। আমরা এখানে পাইথনে আর একটা শর্টকাট করতে পারি, সেটা হচ্ছে আপনি যখন একই নাম্বার, যেমন এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এই কথাটা লিখতেছেন, তখন আপনি এটা এইভাবে না লিখে আপনি যদি এটা ডিলিট করে দিয়ে যদি আপনি এখানে প্লাস ইকুয়াল টু আই লেখেন, সো ওই কাজটাই আপনি এইভাবে করতে পারবেন। তার মানে হচ্ছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই না লিখে আপনি সাম প্লাস ইকুয়াল টু আই লিখলে ওই সেম কাজটাই হবে। সিমিলারলি আমরা এখানে এটা করতে পারি যে আই ইকুয়াল টু আই প্লাস 2 না লিখে আই প্লাস ইকুয়াল টু 2 লিখলেও ওই সেম কাজটাই হবে। আমি জাস্ট একটু কোডটাকে শর্টকাট করতেছি, আর কিছু না। সো আমি যদি রান করি আবারও দেখতে পাবেন সেম আউটপুট, ঠিক আছে? সো এইভাবে করে আমরা লুপের মাধ্যমে
আমরা একই কাজ বারবার করতে পারি। সো আপনার যদি এমন একটা প্রবলেম জিজ্ঞেস করা হয় যে সমস্যাতে আপনি একই কাজ বারবার করতে হচ্ছে, তখন আপনি অবশ্যই হোয়াইল লুপের মাধ্যমে সেটা সমাধান করতে পারেন। লুপের আরেকটা উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে, আপনি যখন কোনো অ্যারে বা লিস্টের আইটেমকে আপনি যখন অ্যাক্সেস করতে চান, তখনও আপনি লুপের সাহায্য নিতে পারেন। যেমন আপনার যদি একটা থাকে ফ্রুটস একটা লিস্ট। সো ফ্রুটস একটা লিস্ট, এই লিস্টের ভিতরে আইটেম থাকতে পারে ম্যাঙ্গো, বানানা অ্যান্ড চেরি, জ্যাকফ্রুট। সো আপনার এই ফ্রুটসের ভিতরে আপনার 3টা আইটেম আছে, 3টা ফ্রুটস আছে, একটা হচ্ছে ম্যাঙ্গো, বানানা অ্যান্ড জ্যাকফ্রুট। সো এই 3টা ফ্রুটস আছে এই লিস্টের ভিতরে। আপনি এই লিস্টের আইটেমগুলিকে আপনি কিভাবে প্রিন্ট করতে পারেন? ফ্রুটস একটা লিস্ট, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় অ্যারে। সো এই লিস্টের আইটেমগুলোকে আমি প্রিন্ট করতে চাই অথবা অ্যাক্সেস করতে চাই। আমি কিভাবে অ্যাক্সেস করব? একটা ওয়ে হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তাদের 3টা আইটেম, তাদের ইন্ডেক্সগুলো কী কী। তাদের ইন্ডেক্স হচ্ছে, আপনি একটা দেখতে পাচ্ছেন যে এটার ইন্ডেক্স হলো 0, তারপরেরটার ইন্ডেক্স হলো 1, তারপরেরটার ইন্ডেক্স হলো 2। তার মানে হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স মানে হচ্ছে ওইটা তার ঠিকানা। ম্যাঙ্গো যে ভ্যালুটা সেটা 0 ইন্ডেক্সে আছে, ব্যানানা যে ভ্যালুটা সেটা 1 ইন্ডেক্সে আছে, এবং জ্যাক যে ভ্যালু সেটা আছে তার পরের ইন্ডেক্স 2তে। সো আপনি এই ইন্ডেক্সের মাধ্যমে আপনি এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারেন। কিভাবে? ফ্রুটস, সেই ইন্ডেক্সটা লিখবেন এখানে। সো ইন্ডেক্সটা আমি যেমন বানানাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে ইন্ডেক্স হবে 1। সো আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো বানানা। সো আমি যদি ম্যাঙ্গোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি ফ্রুটস 0। সো ইন্ডেক্সের মাধ্যমে আপনি প্রিন্ট করতে চান। কিন্তু যদি এমন হয় যে আপনি সবগুলোকেই প্রিন্ট করতে চান, তখন আপনি কি করবেন? তখন কি আপনি এইভাবে লিখবেন ফ্রুটস 0, ফ্রুটস 1, এভাবে লিখবেন। এভাবে লিখলেও আপনি পাবেন। কিন্তু যদি আপনার এই ফ্রুটসের লিস্টে যদি আপনার 1000 ধরনের ফল থাকে, তাহলে কি আপনি 1000 বার ফ্রুটস 0, ফ্রুটস 1, ফ্রুটস 2 লিখবেন? না, আপনি লিখবেন না। তখন আপনি কিভাবে প্রিন্ট করবেন? তখন আপনি লুপের সহযোগিতা নেবেন। ফর ফ্রুট ইন ফ্রুটস। সো আমরা এখানে কি করব? সো আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম ফ্রুট। আর এই ফ্রুটটা কি হবে? প্রতিবার আপডেট হবে। এই ফ্রুটের ভিতরে ফ্রুটসের ফার্স্ট আইটেমটা যেটা ম্যাঙ্গো সেটা আসবে। তার মানে হচ্ছে, আমি যদি এখানে লিখি ফ্রুটের প্রথম ভ্যালু আসবে ম্যাঙ্গো, এখানে প্রিন্ট হবে ম্যাঙ্গো। তারপরে ফ্রুটের ভ্যালু একটা আপডেট হবে, তার মানে ইন্ডেক্সটা প্রথমে এখানে ছিল, তারপরে ইন্ডেক্সটা চলে যাবে বানানাতে, তখন এটা হবে বানানা। এইভাবে করে ওই লিস্টের ইন্ডেক্সটা চেঞ্জ হবে, এক করে বাড়তে থাকবে, প্রতিটি আইটেম এখানে প্রিন্ট হবে। যেমন আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আপনি দেখতে পাবেন 3টা ফ্রুটস এখানে আপনি দেখতে পাবেন, ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাক। সো এমনিভাবে আপনার যে কোনো লিস্ট, যে কোনো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আপনি যদি অ্যাক্সেস করতে চান, তাহলে এইভাবে আপনি ফর লুপের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারেন। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটার নাম হচ্ছে ফাংশন বা মেথড। সো ফাংশন হচ্ছে, আপনি যখন অনেক বড় একটা কাজ করবেন বা আপনি অনেক বড় একটা প্রবলেম সলভ করবেন কোডিংয়ের মাধ্যমে, তখন আপনি বড় একটা প্রবলেমকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে পারেন। ছোট ছোট ভাগে বিভক্ত করে সেগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে সেই ছোট ছোট কাজগুলি করতে পারেন, এবং পরবর্তীতে আপনি এই ছোট ছোট কাজের থেকে বা ছোট ছোট ফাংশন থেকে, ছোট ছোট কাজ থেকে আপনি যে ভ্যালুগুলো পাবেন বা আউটপুটগুলো পাবেন, সেগুলোকে জোড়া দিয়ে আপনি বড় কাজটা সমাধান করতে পারেন। এই কারণে হলো ফাংশনের ব্যবহার।
সো ফাংশন কেন ইউজ করব, কারণ হচ্ছে আপনি যখন একটা অনেক বড় একটা প্রবলেম সলভ করবেন, সেটা যদি আপনি এক কোডে মানে এক টানে যদি আপনি শেষ করেন, তাহলে পরবর্তীতে যদি সেই কোডের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয় এবং আপনাকে যদি সেটা শুধরানো দরকার হয়, তাহলে কিন্তু আপনাকে লাইন বাই লাইন চেক করে 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 আপনাকে সেটা চেক করতে হচ্ছে। সেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কঠিন, এবং আপনি বুঝতে পারতেছেন না যে এক্স্যাক্টলি কোথায় সমস্যাটা হচ্ছে। সো আপনি যদি ছোট ছোট করে ভাগ করেন এবং আলাদা আলাদা করেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে ওই সেকশনটাতে এই প্রবলেমটা হয়েছে। এই যে ছোট ছোট ভাগ করতেছি, এটাকে বলে ফাংশন বা মেথড। আমরা যখন অনেক বড় একটা কাজ করি, সেটাকে ছোট ছোট ভাগ করি, ঠিক আছে? সো আমরা দেখব যে ফাংশন অথবা মেথড। সো এই যে ফাংশন, সেটাকে কিভাবে ডিফাইন করে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা প্রত্যেকটা কাজ এখন থেকে আমরা ফাংশন তৈরি করে আমরা কাজ করব। সো ফাংশনের শুরুতেই যেটা লাগে যে ডেফ এবং ফাংশন নেম। ঠিক আছে? সো আমরা যদি একটা ফাংশনের নেম দেই এবং এখানে একটা ডাবল ব্র্যাকেট দিতে হবে। সো এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? যে এই ফাংশনটার নেমটা কি হবে, যে এটা কোনো একটা কাজ করবে, তাই না? সো আমি নাম দিলাম অ্যাড টু নাম, ঠিক আছে? যে অ্যাড টু নাম্বারস, ঠিক আছে? এবং এখানে কি কাজ করবে, সেটা হচ্ছে যেটা করবে সেটা হলো রিটার্ন এ প্লাস বি। তার মানে হচ্ছে এই ফাংশনটা এ এবং বি দুইটা ভ্যালু নিবে, মানে এটা একটা ফাংশন যেটা একটা সার্ভিস প্রোভাইড করে। যেটা একটা সার্ভিস কি সার্ভিস প্রোভাইড করে, এ হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করে সেই যে যোগফল সেটাও রিটার্ন করে। সো এই অ্যাড টু নাম্বার, যেই এই বেচারাকে কল করবে তাকে দুইটা নাম্বার দিতে হবে, এ এবং বি, তাই না? সো এই যে দুইটা নাম্বার দিয়ে তাকে কল করবে যে আমার এই দুইটা নাম্বার একটু প্লিজ যোগ করে দাও, ঠিক আছে? তখন এ কী করবে, রিটার্ন এ প্লাস বি, তার মানে ওই দুইটা নাম্বারের যে যোগফল, সে ওই যোগফলটা যে তাকে কল করছে তাকে সে রিটার্ন করবে। সো এটা আমি কেন ক্রিয়েট করলাম? আমি আমার কোডে তো আমি এ প্লাস বি আমি ইজিলি করতে পারি, অ্যাড টু নাম্বারস বা অ্যাড থ্রি নাম্বারস, তাই না? যখন আমি ডেফিনেশন মানে মেথড একটা ক্রিয়েট করলাম, এই মেথডটা আমি যে কোনো কাজে আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। এই যে অ্যাডিশনের কাজটা, এটা একটা সহজ এক্সাম্পল, বাট আপনি যদি কমপ্লেক্স কোনো কাজ করে থাকেন, যে আপনি একটা প্রবলেমের জন্য একটা ফাংশন ক্রিয়েট করছেন, কিন্তু অন্য একটা প্রবলেমের জন্য ওই সেম কাজটাই করতে হচ্ছে, তখন জাস্ট আপনি এই ফাংশনটাকে আপনি কল করে আপনার কাজ করতে পারবেন। ওই পুরা পার্ট মানে এই অ্যাডিশনের জন্য, টু নাম্বারের অ্যাডিশনের জন্য আমাকে আর কখনোই কোনো দিন কোড লিখতে হবে না। আমি এই ফাংশনটা কল করব, দুইটা নাম্বার দিয়ে দিব, এ আমাকে অ্যাড করে দিবে। সো আমরা যদি একটু দেখি যে কিভাবে একে কল করা যায়। রেজাল্ট ইকুয়াল টু অ্যাড টু নাম 3 2 প্রিন্ট রেজাল্ট। আমরা এই দুইটা নাম্বারকে দেখতে যাচ্ছি যে এদের রেজাল্ট কত হয়, দেখতে পাচ্ছেন 5। আমি যদি এখানে চেঞ্জ করে দেই 10 2, তাহলে কী হবে 12। সো আমি যদি এখানে আরও বড় বড় নাম্বার দেই, হ্যাঁ, সেটাও অ্যাড করে দিচ্ছে। আমি যদি এরকম আর একটা ফাংশন ক্রিয়েট করি, সাব টু নাম, সো এখন কি হবে, যে আমি সাবট্রাকশন ফাংশনকে কল করলাম, দুইটা ভ্যালু দিয়ে দিলাম যে 1000 থেকে 575 বিয়োগ করার পরে যে রেজাল্টটা হয় সেটা আমাকে দেখাও, 425। সো এইভাবে করে আমি ফাংশন ক্রিয়েট করতে পারি, এবং সেই ফাংশনের যে প্যারামিটারগুলো, এগুলোকে বলে প্যারামিটার, সেই মেথডের যে প্যারামিটার এ অ্যান্ড বি, সেই প্যারামিটারগুলো আমি পাস করতে পারি,
এবং আমি আমার কাজ উদ্ধার করতে পারি, তাদেরকে দিয়ে আমি কাজ করায় নিতে পারি, ঠিক আছে? সো এই ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় বা মেথড কিভাবে ডিফাইন করতে হয় এটা জানাটা খুব জরুরি, কারণ এর পরবর্তীতে আমরা অনেক ফাংশন ক্রিয়েট করব বা মেথড ক্রিয়েট করব, মেথড ক্রিয়েটের মাধ্যমে আমরা কাজ করব। সো যে কোনো ধরনের আপনি প্রবলেম সলভ করেন, অবশ্যই আপনি মেথড ক্রিয়েট করে সেই মেথডের মাধ্যমে প্রবলেমটা সলভ করবেন। তাহলে মেথড ক্রিয়েটের সুবিধাটা কি, যে এই মেথডটা আপনি পরবর্তীতে আবার কাজে লাগাতে পারবেন, আপনার একই কোড বারবার লিখতে হবে না। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। কিছু রিসোর্সের কথা বলবো, যে আপনি যদি আরও প্র্যাকটিস করতে চান এবং আপনি যদি আরও শিখতে চান পাইথন, তাহলে অবশ্যই আপনি সেই রিসোর্সগুলো থেকে আপনি শিখতে পারেন। যেমন প্রথমে আসি যে W3 স্কুল একটা রিসোর্স, যেখান থেকে আপনি পাইথন শিখতে পারবেন বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন। সো আমি এই কোর্সে আমি সব কাভার করি না, এই জন্য যে আমাদের শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখার জন্য যে জিনিসগুলো দরকার, যে সিনট্যাক্স বা যে স্ট্রাকচার বা যতটুকু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যতটুকু জানা দরকার, আমি সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আপনি আরও শিখতে পারবেন ইউডেমিতে একটা কোর্স আছে, সেখান থেকে আপনি শিখতে পারবেন। যে পাইথনের একটা কোর্স আছে বা অনেকগুলো কোর্স আছে সেখান থেকেও আপনি শিখতে পারবেন। ইউটিউবে ভিডিও আছে অনেক, আপনি সেখান থেকেও আপনি পাইথন শিখতে পারবেন। সো আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে মাস্টার না হয়ে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখেন, যেন ওই ল্যাঙ্গুয়েজের আপনি সব কিছু জানেন এবং যে কোনো কিছু আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এই হচ্ছে বিষয়। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডেটা স্ট্রাকচার। সো আপনারা হয়তো অনেকেই জানেন, যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ডেটা স্ট্রাকচার কী জিনিস, অ্যারে, লিঙ্ক লিস্ট, তারপরে ট্রি, হিপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে যে আপনি যখন প্রবলেম সলভ করতে যাবেন, আপনার প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আজকে শিখলাম, পাইথন। আশা করি আপনারা আরও প্র্যাকটিস করবেন এবং আপনার ফ্লুয়েন্সি আনতে হবে যে আপনি এই সমস্যার জন্য কোন সিনট্যাক্স বা কিভাবে আপনি করবেন। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। আপনি ডেটা স্ট্রাকচার না জানলে আপনি একটা প্রবলেম সলভ করতে পারবেন না। সো আপনাকে সব ডেটা স্ট্রাকচার না জানলেও মোটামুটি যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আপনাকে জানতে হবে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। হ্যাপি প্রোগ্রামিং।